শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল আনসার, প্রভাষক, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে একাদশ শ্রেণীর সাথে এই প্রথম আজকে আমার ক্লাস। মার্চ মাসের 15 তারিখ শেষ ক্লাস নিয়েছিলাম। আজকে হলো জুলাই মাসের 1 তারিখ। মোটামুটি প্রায় 3.5 মাস পর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ। আশা করি প্রত্যেকেই যার যার অবস্থানে ভালো আছো এবং আমার এই ক্লাসে একেবারেই সংযুক্ত হয়েছ। কোভিড-19 কারণে, এই মহামারী দুর্যোগের কারণে আমরা প্রত্যেকেই যার যার ঘরে অবস্থান করছি। বাংলাদেশ সরকারের নির্দেশিত অনলাইন ক্লাস শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ আয়োজন করেছে। এই জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শিক্ষার্থীবৃন্দ যারা আজকে আমার সঙ্গে যোগদান করেছ এই অনলাইন ক্লাসে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে তোমাদের এখন জুলাই মাস চলে, আজকে 1 তারিখ। এই সময়ে তোমাদের সেকেন্ড ইয়ারে থাকার কথা, পাশাপাশি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা। পরীক্ষা শুরুর মোটামুটি কাছাকাছি সময় হয়ে যাওয়ার কথা ছিল। মহামারীর কারণে আমরা পিছিয়ে পড়েছি। একাদশ শ্রেণীতে তোমাদেরকে সিলেবাস একাদশ শ্রেণীর প্রায় সবই আমরা শেষ করেছিলাম। আমার বোধহয় কিছু অংশ বাকি ছিল দিবা শিফটে, আর প্রভাতী শিফটে ম্যাডাম প্রায় সব শেষ করে ফেলেছিল। এখন আমরা শুরু করব হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস থেকে। প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসে তোমরা প্রত্যেকে ইতিমধ্যে হয়তো সিলেবাসটা খুলে দেখেছো। সিলেবাসের মধ্যে প্রথম পত্রে 2টা চ্যাপ্টার আছে, দ্বিতীয় পত্রে 2টা চ্যাপ্টার আছে, আর হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা। আমাদের নাহিদ সুলতানা ম্যাডাম ইতিমধ্যেই তোমাদের দ্বিতীয় পত্র ক্লাস শুরু করেছেন এবং উনি 2টা ক্লাস নিয়েছেন। আর আজকে আমি প্রথম পত্র ক্লাস তোমাদের শুরু করতে যাচ্ছি। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে? প্রথম ক্লাস, প্রথম কিছু সমস্যা হতে পারে। আশা করি সহযোগিতামূলক মনোভাব নিয়ে বিষয়টা প্রত্যেকেই ক্লাসটা দেখবে। প্রত্যেকেই অনুগ্রহপূর্বক খাতা কলম নিয়ে যদি ক্লাস করার মতো করে বসো, তাহলে ক্লাসটা খুব উপকারী হবে। এটা কোনো হাসি ঠাট্টা বা কোনো রকমের জোক মজা করার মতো বিষয় না। ক্লাসটা ক্লাসের মতো করে করার অভ্যাস করতে হবে তোমাদের। যেহেতু অনলাইন ক্লাস, তোমরা অভ্যস্ত না, আমরা অভ্যস্ত না, নতুন করে শুরু হয়েছে। নতুন শুরু হলেও এখনই তোমাদেরকে সিরিয়াসলি ক্লাস করতে হবে, তাহলে তোমরা উপকৃত হবে ক্লাস দ্বারা। যাই হোক, প্রথম পত্রের তোমাদের 2টা চ্যাপ্টার হলো উদ্ভিদ শরীরতত্ত্ব এবং জীব প্রযুক্তি। উদ্ভিদ শরীরতত্ত্ব অনেক বড় একটা চ্যাপ্টার। একেবারে ব্যাপন, অবিশ্রবণ, প্রচ্ছেদন, রস উত্তোলন, খনিজ লবণ পরিশোষণ, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই সব রয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে। ওইটা আমরা পরে পড়ব। যেহেতু শুরুতেই একেবারে অনলাইন ক্লাস এবং আমারও শুরু, তোমাদেরও শুরু ক্লাস, যার জন্য আমি তুলনামূলকভাবে সহজ এবং সমসাময়িক একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। 30 মিনিটের অনলাইন ক্লাস। প্রাসঙ্গিক বিষয়গুলো বেশি না বলে আমি সরাসরি তোমাদের সঙ্গে ক্লাসে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি বিষয়ে আমার চেয়ে বেশি এগিয়ে আছো তোমরা, কারণ তোমরা এই যুগের সন্তান, এই যুগেই তোমাদের জন্ম। জীব প্রযুক্তি একেবারেই সমসাময়িক ব্যাপার। বর্তমান বিশ্ব, আধুনিক বিশ্ব, উন্নয়ন, এই বিশ্বের সকল উন্নয়নই বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর। এই জন্যই তো আমরা এই বর্তমান সময়টাকে, এই যুগটাকে একেবারে
তথ্য প্রযুক্তির যুগ বলি, বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বলে থাকি। বায়োটেকনোলজি বিষয়টা অনেক পুরাতন। সৃষ্টির শুরু থেকেই মানুষ বায়োটেকনোলজির উপর নির্ভর করেছে। বায়োটেকনোলজি বাংলা হলো জীব প্রযুক্তি। এটাকে খুব সহজে কোলম্যান নামে একজন বিজ্ঞানী এর একেবারে খুব সহজ একটা ডেফিনেশন দিয়েছেন। সেটা হচ্ছে মানুষের কল্যাণে, মানুষের একেবারেই মানুষের প্রয়োজনে, একদম মানুষের কল্যাণে জীবের প্রযুক্তিগত প্রযুক্তি বলা হয়। তবে সেই জীবটা হতে হবে জীবন্ত জীব, অর্থাৎ মানুষের কল্যাণে জীবন্ত কোনো বা জীবিত কোনো জীবের বা জীবের অংশ বিশেষের প্রযুক্তিগত ব্যবহারকে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলা হয়ে থাকে। এই বায়োটেকনোলজি আজকে নতুন কিছু নাই, একেবারেই নতুন যে তা না, কিন্তু খ্রিস্টপূর্ব ৬,০০০ বৎসর অর্থাৎ আজকে থেকে ৮,০০০ বৎসর পূর্বে পৃথিবীর মানুষ প্রথম একটা নেতিবাচক বিষয় দিয়ে বায়োটেকনোলজির যুগে প্রবেশ করেন। সেটা হচ্ছে অ্যালকোহল তৈরি। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় একেবারেই ম্যানুয়াল পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা শিখেছিল মানুষ প্রায় ৬,০০০ বছর পূর্বে। অর্থাৎ খ্রিস্টপূর্ব ৬,০০০ হলে এখন থেকে ৮,০০০ বছর পূর্বে। আর খ্রিস্টপূর্ব ৪,০০০ বছর পূর্বে মানুষ নান রুটি তৈরি করা শিখেছিল, ইস্টের ব্যবহার শিখেছিল। চিন্তা করা যায়, একেবারে অকল্পনীয় যে ৪,০০০ বছর পূর্বে মানুষ ইস্টের ব্যবহার ক্লাসের মতো করে করার অভ্যাস করতে হবে তোমাদের। যেহেতু অনলাইন ক্লাস, তোমরা অভ্যস্ত না, আমরা অভ্যস্ত না, নতুন করে শুরু হয়েছে। নতুন শুরু হলেও এখনই তোমাদেরকে সিরিয়াসলি ক্লাস করতে হবে, তাহলে তোমরা উপকৃত হবে ক্লাস দ্বারা। যাই হোক, প্রথম পত্রের তোমাদের 2টা চ্যাপ্টার হলো উদ্ভিদ শরীর তত্ত্ব এবং জীব প্রযুক্তি। উদ্ভিদ শরীর তত্ত্ব অনেক বড় একটা চ্যাপ্টার। একেবারে ব্যাপন, অবিশ্রবণ, প্রচ্ছেদন, রসোত্তোলন, খনিজ লবণ পরিশোষণ, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই সব রয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে। ওইটা আমরা পরে পড়ব, যেহেতু শুরুতেই একেবারে অনলাইন ক্লাস এবং আমারও শুরু, তোমাদেরও শুরু ক্লাস, যার জন্য আমি তুলনামূলকভাবে সহজ এবং সমসাময়িক একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। 30 মিনিটের অনলাইন ক্লাস। প্রাসঙ্গিক বিষয়গুলো বেশি না বলে আমি সরাসরি তোমাদের সঙ্গে ক্লাসে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি বিষয়ে আমার চেয়ে বেশি এগিয়ে আছো তোমরা, কারণ তোমরা এই যুগের সন্তান, এই যুগেই তোমাদের জন্ম। জীব প্রযুক্তি একেবারেই সমসাময়িক ব্যাপার। বর্তমান বিশ্ব, আধুনিক বিশ্ব, উন্নয়ন, এই বিশ্বের সকল উন্নয়নই বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর। এই জন্যই তো আমরা এই বিশ্ব বর্তমান সময়টাকে, এই যুগটাকে একেবারে তথ্য প্রযুক্তির যুগ বলি, বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বলে থাকি। বায়োটেকনোলজি বিষয়টা
অনেক পুরাতন। সৃষ্টির শুরু থেকেই মানুষ বায়োটেকনোলজির উপর নির্ভর করেছে। বায়োটেকনোলজি বাংলা হলো জীব প্রযুক্তি। এটাকে খুব সহজে কোলম্যান নামে একজন বিজ্ঞানী এর একেবারে খুব সহজ একটা ডেফিনেশন দিয়েছেন। সেটা হচ্ছে মানুষের কল্যাণে, মানুষের একেবারেই মানুষের প্রয়োজনে, একদম মানুষের কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারকেই জীব প্রযুক্তি বলা হয়। তবে সেই জীবটা হতে হবে জীবন্ত জীব, অর্থাৎ মানুষের কল্যাণে জীবন্ত কোনো বা জীবিত কোনো জীবের বা জীবের অংশ বিশেষের প্রযুক্তিগত ব্যবহারকে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলা হয়ে থাকে। এই বায়োটেকনোলজি আজকে নতুন কিছু নাই, একেবারেই নতুন যে তা না, কিন্তু খ্রিস্টপূর্ব ৬,০০০ বছর অর্থাৎ আজকে থেকে ৮,০০০ বছর পূর্বে পৃথিবীর মানুষ প্রথম একটা নেতিবাচক বিষয় দিয়ে বায়োটেকনোলজির যুগে প্রবেশ করেন। সেটা হচ্ছে অ্যালকোহল তৈরি। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় একেবারেই ম্যানুয়াল পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা শিখেছিল মানুষ প্রায় ৬,০০০ বছর পূর্বে। অর্থাৎ খ্রিস্টপূর্ব ৬,০০০ হলে এখন থেকে ৮,০০০ বছর পূর্বে। আর খ্রিস্টপূর্ব ৪,০০০ বছর পূর্বে মানুষ নান রুটি তৈরি করা শিখেছিল, ইস্টের ব্যবহার শিখেছিল। চিন্তা করা যায়, একেবারে অকল্পনীয় যে ৪,০০০ বছর পূর্বে মানুষ ইস্টের ব্যবহার। তো এইটাও ছিল বায়োটেকনোলজি। আর আমাদের যারা শিক্ষার্থীদের মধ্যে তোমরা সবাই জানো, আমরা একেবারে ঘরে সবসময় সকল কাজেই বায়োটেকনোলজিকে ব্যবহার করে থাকি। মেয়েরা যদি এক প্লেট নাস্তা কারো সামনে উপস্থাপন করতে যায়, ওখানেও টেকনোলজি প্রয়োগ করা হয়। মায়েরা রান্না করার সময় টেকনোলজি প্রয়োগ করে। কিভাবে টেকনোলজি প্রয়োগ করে? সহজ জিনিস। আমরা জানি মাংস রান্না করার সময় অনেকেই জানে জাইফল দিলে, জাইফল একটা মশলা জাতীয় ফল, এটা দিলে কি হয় তোমরা প্রত্যেকেই জানো, মাংসটা নরম হয়, দ্রুত সিদ্ধ হয়। আবার পেঁপে দিলে মাংস সিদ্ধ হয়, এটাও কিন্তু বায়োটেকনোলজির অংশ। আবার একেবারে সমসাময়িক বর্তমান সময়ে একদম মডার্ন বায়োটেকনোলজি, এই যে আমরা যে একদম দুর্যোগের মধ্যে আছি, মহামারীর মধ্যে আছি, করোনা ভাইরাসের এই মহামারী, কোভিড-19 বা করোনা ভাইরাসের মহামারীতে এই কোভিড-19 আইডেন্টিফিকেশন করা হচ্ছে কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে। তোমরা কি জানো কোভিড-19 আইডেন্টিফিকেশন করা হচ্ছে যে পদ্ধতিটা? সেই পদ্ধতিটার নাম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর পদ্ধতি। পিসিআর পদ্ধতিটাও বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজির মাধ্যমেই বর্তমান বিশ্ব চলছে। পুরো পৃথিবীর সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সব মৌলিক চাহিদাগুলো বর্তমান সময়ে বায়োটেকনোলজির উপর নির্ভর করছে। এক সময় দেখা যেত আমাদের বাংলাদেশ স্বাধীনতার পর 1971 সালে যখন এই দেশ স্বাধীন হলো, 7.5 কোটি মানুষের বাংলাদেশ, তখন কিন্তু এদেশে দুর্ভিক্ষ ছিল, অভাব অনটন লেগেই থাকতো। কিন্তু 71 সাল থেকেই বায়োটেকনোলজি ব্যাপক হারে, এই জীব প্রযুক্তিটা ব্যাপকভাবে প্রসারিত হওয়ার কারণে এখন কিন্তু 21 কোটি মানুষের বাংলাদেশেও আমরা অভাবে নেই। এত দুর্যোগ, এত মহামারীর মধ্যে 1942 সালে আমাদের এই দেশে তদানীন্তন বাংলায় যখন মহামারী হয়েছিল, তখন কিন্তু দুর্ভিক্ষ লেগে গিয়েছিল। এইবার কিন্তু দুর্ভিক্ষ নাই এত মহামারীর মধ্যেও। এটার কারণ হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি শব্দটা সর্বপ্রথম প্রবর্তন করেন একজন প্রকৌশলী, যিনি দীর্ঘদিন এই গবেষণাটার উপর চিন্তা ভাবনা করেন, এবং তিনিই প্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন। সর্বপ্রথম এই শব্দটা 1919 সালে কার্ল এরিকি নামে একজন প্রকৌশলী হাঙ্গেরিয়ান বিজ্ঞানী 1921 সালে বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন। বায়োটেকনোলজি শব্দটা আমি একটু বোর্ডে যাওয়ার চেষ্টা করছি, যদিও আমার ফোকাসটা সমস্যা করছে 2 দিন যাবতই। ক্যামেরার ফোকাসের কারণে বোর্ডটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা
তো বায়োটেকনোলজি শব্দটা তিনটা শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস, আরেকটা হলো টেকনিক, আর হচ্ছে লগুস। এই তিনটা শব্দ নিয়ে হলো বায়োটেকনোলজি। তিনটা শব্দের মধ্যে বায়োস হচ্ছে, তোমরা সবাই জানো, লাইফ বা জীবন, আর টেকনিক হলো কৌশল, এবং লগুস হচ্ছে নলেজ বা জ্ঞান। অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞানটা কৌশলে ব্যবহার করা হয় প্রযুক্তিগতভাবে, এই তিনটা শব্দ মিলে তৈরি হয়েছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি শব্দটা সর্বপ্রথম, একেবারে প্রথম ব্যবহার করা হয় 1920 সালে। 1921 সালে কার্ল এরিকি বায়োটেকনোলজি, 1920 সালে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন ইংল্যান্ডের লিডস সিটি কাউন্সিল নামে একটা সংস্থা। লিডস সিটি কাউন্সিল, তোমরা কি বুঝতে পেরেছো শব্দটা? আমি বলেছি যে লিডস সিটি কাউন্সিল নামে একটা সংস্থা, এটা ইংল্যান্ডের একটা সংস্থা। 1920 সালে সর্বপ্রথম তারা বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন। এর আগে কিন্তু ডিকশনারি তো এই শব্দ ছিল না, কেউ জানতোই না এই শব্দ। 1920 সালে কার্ল এরিকি শব্দটা আবিষ্কার করেন এবং বিষয়টা সম্পর্কে ধারণা প্রদান করেন। পরবর্তীতে 1920 সালে লিডস সিটি কাউন্সিল নামে একটা সংস্থা ইংল্যান্ডের, তারা ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি প্রতিস্থাপন করেন, ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি স্থাপন করেন। আমি একটু কমেন্টস দেখতে চাচ্ছি। ইসরাত স্যার, বইয়ে তো 1919 সাল দেওয়া আছে। আমি তো কার্ল এরিকি 1919 সালে বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন আমি বলেছি, এবং বলেছি 1920 সালে প্রথম এই শব্দটা ব্যবহৃত হয় লিডস সিটি কাউন্সিল ইংল্যান্ডের, এবং এই শব্দটা প্রথম ব্যবহার করে তারা বায়োটেকনোলজি ইনস্টিটিউট তৈরি করে, অর্থাৎ বায়োটেকনোলজি তারা প্রথম ব্যবহার তৈরি করেন। এরপর হচ্ছে বায়োটেকনোলজির জনক বলা হয়ে থাকে লুই পাস্তুরকে। লুই পাস্তুর সম্পর্কে তোমাদের সকলের পরিচয় আছে। লুই পাস্তুর যেহেতু ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভ্যাকসিন আবিষ্কার করেন প্রথম অণুজীব ব্যবহার করে, এই জন্য লুই পাস্তুরকে ফাদার অফ বায়োটেকনোলজি বলা হয়ে থাকে। লুই পাস্তুরকেই বলা হয় ফাদার অফ বায়োটেকনোলজি। তিনি প্রথম বায়োটেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম বায়োটেকনোলজির একটা ব্যাপক আবিষ্কার করেন। এজন্য লুই পাস্তুরকে বলা হয় বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির জনক বলা হয়ে থাকে। এরপরে এইভাবেই চলতে থাকে বায়োটেকনোলজি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকমের গবেষণা চলতে থাকে। চলতে প্রাসঙ্গিক 1952 সালে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় সারা পৃথিবীতে বায়োটেকনোলজির। সেটা আমি তো ক্লাসে পড়াবো, টপিকসটা পুরোটাই আমি এখন একটু বলছি। এটা হচ্ছে প্লাজমিড আবিষ্কার। প্লাজমিডটা কি? ব্যাকটেরিয়ার কোষে যে প্রধান ক্রোমোজোমাল ডিএনএ থাকে, এই ছাড়াও একটা চক্রাকার ডিএনএ থাকে। ইতিমধ্যেই তোমরা ব্যাকটেরিয়া পড়েছো অণুজীবের মধ্যে। ব্যাকটেরিয়ার কোষে ইকলাই ব্যাকটেরিয়া, এশেরিশিয়া কলাই যে ব্যাকটেরিয়া, এই ইকলাই ব্যাকটেরিয়াতে যে চক্রাকার ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলা হয়। লিডারবার্স নামে একজন বিজ্ঞানী 1952 সালে এই প্লাজমিড আবিষ্কার করেন। প্লাজমিডের আবিষ্কার হওয়ার পরে পৃথিবীর রং পরিবর্তন হয়ে গেছে, পৃথিবীটা বেশি কালারফুল হয়ে গেছে। আমরা যে পোশাক পরেছি, আমরা যে প্যান ব্যবহার করি, আমাদের দৈনন্দিন সকল কার্যক্রম, ইভেন আমি যে তোমাদের সঙ্গে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু বায়োটেকনোলজি।
কারণ যে অপটিক্যাল ফাইবারটা দিয়ে ইন্টারনেটের লাইন দেওয়া হয় ওই অপটিক্যাল ফাইবারটা তোমরা জানো সেলুলোজ থেকে তৈরি। আর সেলুলোজ হচ্ছে জীব দেহ থেকে নেওয়া, উদ্ভিদ থেকে পাওয়া সেলুলোজ, তার মাধ্যমে এই অপটিক্যাল ফাইবার তৈরি হয়। তোমার মোবাইলের ভিতরে যে ফাইবার আছে চিপের সাথে সংযুক্ত করা, যেটা নেটের সঙ্গে তোমার ইন্টারনেটের সঙ্গে সংযোগ হয়, ওইটাও কিন্তু ফাইবার দেয়া সেলুলোজ দ্বারা তৈরি। এই জন্য জীব প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ 1952 সালে লিডার বার্জের প্লাজমিড আবিষ্কারের পর থেকে। এবং পরবর্তীতে আরো একটা বিস্ময় ঘটে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আবিষ্কারের মাধ্যমে, জিন প্রকৌশলের আবিষ্কারের মাধ্যমে। জিন প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং শব্দটা, আমার কথাগুলো সাউন্ডগুলো কি সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? আমি একটু বলছি, তোমাদের লেখা দেখা যাচ্ছে না, সেটা আমি বলছি যে লেখাটা বোঝা যাচ্ছে না। আমি বোর্ডে তেমন কিছু লিখেই নাই, তুমি বুঝবা কি? 1 নাম্বার। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে ফোকাসের প্রবলেম গতকালকে হয়েছিল, আজকেও কিছুটা হচ্ছে। এটা 2-1 দিনের মধ্যে সেরে যাবে। আমি বলছি ক্যামেরার ফোকাসের সমস্যার কারণে লেখাটা বোঝা যাচ্ছে না। আটকেছে, আটকার তো কথা না, এটা তোমার নেটের প্রবলেম হতে পারে। আমার এখানে কিন্তু আটকানোর কোনো সম্ভাবনাই নাই, কারণ নেটের স্পিড অনেক ভালো পাচ্ছে এখন। একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে। রাকিব লিখছো একটু পর পর ফোকাস করে, আর বোর্ড দেখা যায় না ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, এটা আমি তোমাকে বারবার বলছি। এটার জন্য আমি ওয়াহিদকেও বলেছিলাম, তোমাদের দুস্থ রিফাতকেও বলছিলাম, স্যার নেটে প্রবলেম হচ্ছে আপনার ওখানে, না আমার এখানে নেটে প্রবলেম নাই মিস্টার রিফাত। তোমাকে বলছিলাম আমি যে ফোকাসের সমস্যার কারণে ক্লাস নিতে সমস্যা হচ্ছে, ফোকাসটা আমি ঠিক করতে পারি না। আজকেও চেষ্টা করলাম তোমার পরামর্শ মোতাবেক, দেখি বিকালবেলা করা যায় কিনা। এরপর সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ, সাউন্ড ঠিক আছে। একটু সাউন্ডটার দিকেই মনোযোগ দাও। আমি আজকে বোর্ডে বেশি যাচ্ছি না, কারণ বায়োটেকনোলজির প্রাসঙ্গিক বিষয়গুলো তোমাদের সঙ্গে কথা বলছি। আমি বায়োটেকনোলজির আমি যেটা বলছিলাম একটু আগেই, সরি, যে 1970 সালে বায়োটেকনোলজি, তোমরা অনেকেই সায়েন্স ফিকশন বই পড়ো, সায়েন্স ফিকশন। পৃথিবীর প্রথম স্যার চিল্লান না কে? তোমাদের দুস্থ রিফাতকেও বলছিলাম, স্যার নেটে প্রবলেম হচ্ছে আপনার ওখানে, না আমার এখানে নেটে প্রবলেম নাই মিস্টার রিফাত। তোমাকে বলছিলাম আমি যে ফোকাসের সমস্যার কারণে ক্লাস নিতে সমস্যা হচ্ছে, ফোকাসটা আমি ঠিক করতে পারি না। আজকেও চেষ্টা করলাম তোমার পরামর্শ মোতাবেক, দেখি বিকালবেলা করা যায় কিনা। এরপর সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ, সাউন্ড ঠিক আছে। একটু সাউন্ডটার দিকেই মনোযোগ দাও। আমি আজকে বোর্ডে বেশি যাচ্ছি না, কারণ বায়োটেকনোলজির প্রাসঙ্গিক বিষয়গুলো তোমাদের সঙ্গে কথা বলছি। আমি বায়োটেকনোলজির আমি যেটা বলছিলাম একটু আগেই, সরি, যে 1970 সালে বায়োটেকনোলজি, তোমরা অনেকেই সায়েন্স ফিকশন বই পড়ো, সায়েন্স ফিকশন। পৃথিবীর প্রথম সায়েন্স ফিকশন বইটাকে লিখেছেন তোমরা জানো কি? পৃথিবীর প্রথম সায়েন্স ফিকশন বইটা লিখেছেন জ্যাক উইলিয়ামসন। জ্যাক উইলিয়ামসন নামে একজন বিজ্ঞানী প্রথম ড্রাগনস আইল্যান্ড নামক একটা সায়েন্স ফিকশন বই লিখেন। ওই বইয়ে তিনি এমনিতেই না জেনে, তিনি তখনও কিন্তু বায়োটেকনোলজি শব্দ সম্পর্কে খুব বেশি একটা ধারণা ছিল না তার। উনি সায়েন্স ফিকশন বই লিখতেন, একজন লেখক। তিনি প্রথম বায়োটেকনোলজি শব্দটা কৌতূহলবশত তার সায়েন্স ফিকশন বইয়ে ব্যবহার করেন। পরবর্তীতে 1970 সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিনস রিকম্বিনেন্ট ডিএনএ আবিষ্কার, এরপর ইনসুলিনের আবিষ্কার,
ইরিথ্রোপোয়েটিনের আবিষ্কার, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের আবিষ্কার, পলিমারেজ চেইন রিঅ্যাকশনের আবিষ্কার, হাইব্রিডাইজেশনের আবিষ্কার, টিস্যু কালচার মেথডের আবিষ্কার, এইগুলোর মাধ্যমে বায়োটেকনোলজি বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। এখন পুরো পৃথিবীটা 100% বায়োটেকনোলজির উপর নির্ভরশীল। এই জন্য বায়োটেকনোলজি নিয়ে অনেক গবেষণা অনেক দিনই হয়েছে সারা পৃথিবীর মধ্যে। বায়োটেকনোলজিকে এখন দুই ভাবে আলোচনা করা হয়। একটা হচ্ছে ট্রেডিশনাল বায়োটেকনোলজি, আরেকটা হলো মডার্ন বায়োটেকনোলজি। ট্রেডিশনাল মানে গতানুগতিক জীব প্রযুক্তি, যেমন আমরা ওই যে একটু আগে বললাম ভিনেগারের ব্যবহার, ভিনেগার তৈরি, মেয়েরা যেমন আচার দাও, আচার তৈরি করো, এটাও একটা বায়োটেকনোলজি। এই টেকনোলজিটা খুব গতানুগতিক বায়োটেকনোলজি। এরপর হচ্ছে তোমার যে মডার্ন বায়োটেকনোলজি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার প্রযুক্তি, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এগুলো হচ্ছে মডার্ন বায়োটেকনোলজি। এই মডার্ন বায়োটেকনোলজির মাধ্যমে আবিষ্কার হয়েছে টেস্ট টিউব বেবি, আবিষ্কার হয়েছে ক্লোন বেবি ইভ 2005 সালে আবিষ্কার হলো, ক্লোন বেড়া 1997 সালে আবিষ্কার হলো। এগুলো হচ্ছে সবই বায়োটেকনোলজির আবিষ্কার, মডার্ন বায়োটেকনোলজির ফলাফল। এখন এই বায়োটেকনোলজি সম্পর্কে আমাদের যে বিস্তার, মডার্ন বায়োটেকনোলজিকে আবার দুই ভাবে আলোচনা করা হয়। মডার্ন বায়োটেকনোলজির ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। একটাকে বলা হয় বেসডের উপর ভিত্তি করে, ব্যক্তি অনুসারে বায়োটেকনোলজি, ব্যক্তি অনুসারে একটা বায়োটেকনোলজি। আর একটা বায়োটেকনোলজি হলো প্রয়োগ এবং প্রকৃতি, অর্থাৎ অ্যাপ্লিকেশনের নেচারের উপর ভিত্তি করে বায়োটেকনোলজির শ্রেণীবিন্যাস করেন বিজ্ঞানীরা। ব্যক্তি অনুসারে বায়োটেকনোলজিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা জানো ব্যক্তি অনুসারে বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, রেড বায়োটেকনোলজি, ব্লু বায়োটেকনোলজি, গ্র্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। বুঝতে পেরেছ 4টা কথা আমি কি বলেছি? গ্রিন বায়োটেকনোলজি, রেড বায়োটেকনোলজি, ব্লু বায়োটেকনোলজি এবং হোয়াইট অ্যান্ড গ্রে বা গ্রে অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। গ্রিন বায়োটেকনোলজি বলতে আমরা কি বুঝি? টিস্যু কালচার প্রযুক্তি, হাইব্রিডাইজেশন। আগের দিনে আমাদের দেশে সম্পদ সমানই ছিল, তোমরা জানো নাকি? স্বাধীনতার সময় আমরা যে 1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ পেয়েছিলাম, এখন সমুদ্রের আয়তন বেড়েছে কিন্তু দেশের ভূপৃষ্ঠের আয়তন কিন্তু বাড়ে নাই। তখন কিন্তু আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, এখন কিন্তু দুর্ভিক্ষ নাই। আগের দিনে মানুষ বলতো জমিতে চাষ করে যে 1 হাড়ি ধান বপন করে 1 হাড়ি পাইলাম, মাঝখান থেকে নতুন খাইলাম। এখন কিন্তু ওই সিস্টেমটা আর নাই। আগে যেখানে 1 বিঘা জমিতে 5-7 মণ ধান ফলন করা বা আবাদ করা কঠিন হয়ে যেত, যে 1 বিঘা জমি থেকে 5 মণ 7 মণ ধান পাওয়া যেত না। এখন 1 বিঘা থেকে 65 মণ 70 মণ, ক্ষেত্র বিশেষে 100 মণ ধানও পায়। এটা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি। এখন দেখছো সারা বছর আমরা সকল সবজি পেয়ে থাকি, সব সবজি সারা বছর পাই, মন চাই তোমার সব, যেখানে যাও সব কিছু পাওয়া যায়। এগুলো গ্রিন বায়োটেকনোলজি। এখন অ্যাকোয়াপনিক্স চাষাবাদ চলছে, এখন মানুষের বাড়ির ছাদে ছাদে গাছ তৈরি লাগানো হচ্ছে, এগুলো সব গ্রিন বায়োটেকনোলজি। এরপরে হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজি বুঝো তোমরা? ব্লু বায়োটেকনোলজি বলতে জলজ এবং সামুদ্রিক জীবের প্রযুক্তিগত ব্যবহারকে ব্লু বায়োটেকনোলজি বলা হয়ে থাকে। আবার বলছি আমি, জলজ এবং সামুদ্রিক, জলজ এবং রেড বায়োটেকনোলজি ছিল কি বললাম? গ্রিন বায়োটেকনোলজি হলো কৃষি ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহারটা, এক কথায়। আর ব্লু বায়োটেকনোলজি হচ্ছে জলজ এবং সামুদ্রিক জীবের বায়োফুয়েল তৈরি করা, সমুদ্রের বিভিন্ন সামুদ্রিক সম্পদ আহরণ করে মানুষের প্রয়োজনে কাজে লাগানো, সামুদ্রিক জীবগুলোর প্রযুক্তিগত ব্যবহার, এটাকে বলা হয় ব্লু বায়োটেকনোলজি। এরপর হচ্ছে রেড বায়োটেকনোলজি। রেড বায়োটেকনোলজি বলতে বোঝায় চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে আমরা কেমন ব্যবহারটা করছি এখন? চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার। পিসিআর পদ্ধতি না হলে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ শনাক্তকরণ করা সম্ভবই হতো না। এই পিসিআর পদ্ধতিটা হচ্ছে একটা কি রেড বায়োটেকনোলজি, মডার্ন বায়োটেকনোলজির একটা অংশ,
যেটাকে বলা হয় বেস্ট অফ বায়োটেকনোলজি, বেস্ট মডার্ন বায়োটেকনোলজি। এরপর হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট অর্থাৎ ধূসর বায়োটেকনোলজি। ধূসর বায়োটেকনোলজি কোনটাকে বলে আমরা? ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। শিল্পক্ষেত্রে জীব প্রযুক্তির যে ব্যবহার করা হয়, শিল্পক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহারকে বলা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল বায়ো টেকনোলজি বলা হয়ে থাকে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ড নেচারের উপর ভিত্তি করে বায়োটেকনোলজি আবার 4 প্রকার। অ্যাপ্লিকেশন এন্ড নেচারের উপর ভিত্তি করে বায়োটেকনোলজি 4 প্রকার। ওই আগেরটার কাছাকাছি। 1 নাম্বার হচ্ছে এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যালস বায়োটেকনোলজি, এরপর হচ্ছে মেডিকেল বায়োটেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। এই 4টা। আবার আমি বলছি, অ্যাপ্লিকেশন এন্ড নেচারের উপর ভিত্তি করে বায়োটেকনোলজি কয় প্রকার? 4 প্রকার। অ্যাপ্লিকেশন এন্ড নেচারের উপর ভিত্তি করে। একটু আবার রিপিট করব। আচ্ছা, আমি আবার রিপিট করছি তোমাদেরকে, যেটা বেস্ট বায়োটেকনোলজিটা আবার রিপিট করছি। সেটা ছিল কি কি? গ্রিন বায়োটেকনোলজি, ব্লু বায়োটেকনোলজি, তারপরে রেড বায়োটেকনোলজি, এরপর হচ্ছে আরেকটা কি ছিল তোমাদের? গ্রে অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। গ্রিন বায়োটেকনোলজি আমি তোমাদের বলেছিলাম, গ্রিন বায়োটেকনোলজি বলতে আমরা বুঝি কি বলেছিলাম একটু মনে করো? কৃষিক্ষেত্রে, আমাদের কৃষিক্ষেত্রে যে ফসল, সবুজ ফলন, এই কৃষির যে উন্নয়ন, ব্যাপক উন্নয়ন, এইটাকে বলা হয়ে থাকে গ্রিন বায়োটেকনোলজি। আর ব্লু বায়োটেকনোলজি কাকে বলছিলাম, কি বলেছিলাম আমি? মনে করার চেষ্টা করো। ব্লু বায়োটেকনোলজি বলতে আমি বলেছি জলজ জীবগুলোর, জলজ জীব, জলাশয় এবং সমুদ্রে বসবাসকারী জীবের মানব কল্যাণে প্রযুক্তিগত ব্যবহারকে বলা হয় ব্লু বায়োটেকনোলজি। রেড বায়োটেকনোলজি আমি বলেছিলাম তোমাদের চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহারকে বলা হয়ে থাকে রেড বায়োটেকনোলজি। গ্রে অ্যান্ড হোয়াইট বা ধূসর বায়োটেকনোলজি বলতে বোঝায় ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বুঝো তো তোমরা? ইন্ডাস্ট্রিয়াল এলাকায় থাকো সবাই। ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বলতে আমরা বুঝি কি? বুঝি শিল্পক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার। শিল্পক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে না? গার্মেন্টস শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে না? ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে না? সব শিল্পক্ষেত্রে জীব প্রযুক্তি, পোশাক তৈরির ক্ষেত্রেও জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এখন ডাইং এ প্রযুক্তির ব্যবহার, জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এই শিল্পক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহারটাকে বলা হয় ধূসর অর্থাৎ গ্রে অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। সময় প্রায় শেষের পথে। আমি একটু তোমাদের কমেন্টস গুলো দেখি কি লিখেছো। ফ্ল্যাশের কারণে বোঝা যাচ্ছে না। ক্লাস নেন, টাইম প্রবলেম নাই। আমাদের ক্লাস নাই। তোমাদের ক্লাস নাই রিফাত, কিন্তু 1:30 থেকে 2টাই কি তোমাদের ক্লাস শেষ? তোমরা সংযুক্ত থাকলে আমি আর একটু বেশিক্ষণ ক্লাস নিতে পারি, কিন্তু সবাই কি পারবে? মিস্টার রিফাত লিখেছে। এরপরে হচ্ছে কি? তানজুম নাহার ঈশা, তুমি লেখছো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি দিয়ে আমাকে কি বুঝাইলা তুমি? আমি তো জীব প্রযুক্তি পড়াইতেছি এতক্ষণ যাবৎ। অন্যজন জিজ্ঞেস করছিল এই জন্য। এরপর কে লিখছে? নাহিদ হাসান নীরব, জি স্যার ক্লাস নিতে থাকেন। জি স্যার পারবো। তানবীর, ভালো ছেলেরা সব যুক্ত হয়েছ। একটু কষ্ট করে আমি ভুলে গিয়েছিলাম, তোমরা এই কাজটা করো। সেটা হচ্ছে বিশেষ করে এ বি সি সেকশন ডে শিফটের অনুগ্রহ করে তোমরা রোল নংটা কমেন্টসে দাও। আমি একটু দেখবো কে কে ক্লাসে ছিলে আজকে, এইটা একটু দেখতে চাই। রুল নংটা কাইন্ডলি একটু দাও, রুল নংটা। থ্যাংক ইউ। স্যার আছেন, আমি একেবারে অনেক বেশি ধন্যবাদ স্যার। কাশেম স্যার আছে আমাদের সঙ্গে, স্যারকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। স্যার আজকে আমার ফোকাস প্রবলেম হচ্ছিল, আমি এটা আজকে ঠিক করাবো। বোর্ড ব্যবহার করতে পারি নাই।
আচ্ছা, সবাই বলছে ক্লাসটা চালিয়ে যেতে, আমি আরেকটু চালিয়ে যাচ্ছি। তাহলে তোমাদের যেটা আমি বলছিলাম অ্যাপ্লিকেশন এন্ড নেচারের উপর ভিত্তি করে বায়োটেকনোলজির কথা, অ্যাপ্লিকেশন এন্ড নেচারের উপর ভিত্তি করে বায়োটেকনোলজি 4 প্রকার, যেটা আমরা প্রয়োগের উপর ভিত্তি করে, প্রয়োগ এবং প্রকৃতির উপর ভিত্তি করে। বায়োটেকনোলজি তো আবিষ্কার হলো বেসডের উপর, বেসড মানে কি একেবারে ভিত্তির গুলো বায়োটেকনোলজির 4টা আমি এতক্ষণ পড়ালাম। এখন যেগুলো আমাদের প্রয়োগ আমরা অনেক ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ করছি, তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োগ করছি আমরা বায়োটেকনোলজির যে সকল ক্ষেত্রগুলো, সেগুলোকে আমরা বলছি এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। এগ্রিকালচারাল বায়োটেকনোলজি যেমন তোমাদের কি টিস্যু কালচার প্রযুক্তি। আমি এখনই তোমাদের টিস্যু কালচার প্রযুক্তি পড়াবো। আমি 10 মিনিট সময় নেব তোমাদের আরো, তোমরা যেহেতু সবাই আগ্রহী হয়েছ আরো 10 মিনিট ক্লাস নিতে চাচ্ছি আমি, তোমরা যেহেতু চাচ্ছ, অনেকেই কমেন্টস করছো যে ক্লাস আরো 10 মিনিট বেশি নিলে কোনো সমস্যা নাই, এই জন্য। যাই হোক, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি মানে টিস্যু কালচার, এমব্রায়ো কালচার প্রযুক্তি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তারপরে হচ্ছে ওই বিটি টেকনোলজি। বিটি টেকনোলজি মানে বেসিলাস এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে, তোমরা কি জানো সুপার রাইস? সুপার রাইস আবিষ্কার হয়েছে যে জানো? সুপার রাইস অল্প খেলেই ফ্যাট হবে না, আমার যেমন বুড়ি হয়ে গেছে করতে হবে না, সুপার। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি আবিষ্কার করেছেন ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় গোল্ডেন রাইস, যেটার চালের ভাত খাইলে তার শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রা ঠিক থাকবে, গ্লুকাগন ঠিক থাকবে, গ্লুকাগন বাড়বে না, গ্লুকাগন বেড়ে যাবে না। এটা কিন্তু আমাদের দেশে আবিষ্কার হয়েছে। এটা হচ্ছে এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। এরপর ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজির কথা আবার বলছি আমরা, যে ওই যে কেক, বিস্কিট, পাউরুটি, এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজিতে, যে শিল্পক্ষেত্রে যে জীব প্রযুক্তির ব্যবহারটা করা হয়ে থাকে। মেডিকেল বায়োটেকনোলজির কথা তো তোমাদের বললামই আমি। মেডিকেল বায়োটেকনোলজি হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে একটা বিভাগ, মেডিকেল পদ্ধতি, ইনসুলিন উৎপাদন, টিস্যু প্লাজমা ইপিএ পদ্ধতি, ইরিথ্রোপয়েটিন ইন্টারফেরন পদ্ধতি, ইন্টারফেরন জিন পৃথকীকরণ, অ্যান্টিবডি, তারপর হচ্ছে এখন কিন্তু মেমোরি সেল। ও আরেকটা কথা আমার এখন হঠাৎ করে মনে পড়লো, সোমাটোস্টেনিন হরমোন তৈরি। সোমাটোস্টেনিন হরমোন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কিন্তু সোমাটোস্টেনিন হরমোন উৎপাদন প্রক্রিয়াটা তোমরা জানো কি? সোমাটোস্টেনিন হরমোনটা কি? মানুষের দৈহিক বৃদ্ধি, জীবের দৈহিক বৃদ্ধিতে ব্যবহৃত যে হরমোন, জীবের দৈহিক বৃদ্ধিতে যে হরমোনটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয়ে থাকে সোমাটোস্টেনিন হরমোন। এই হরমোন হলো যাদের বয়স স্বাভাবিকভাবে বয়সের তুলনায় যাদের বৃদ্ধি কম হয়, বয়সের তুলনায় যাদের হাইট কম হয়, তারা যদি অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট, আমি কি বললাম? অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট, তোমরা পড়েছো ফলিত জীববিজ্ঞানের একটা শাখা। মেডিকেলের চিকিৎসকদের মধ্যে, ডাক্তারদের মধ্যে কিছু চিকিৎসক আছে যারা হরমোন বিশেষজ্ঞ। হরমোন বিশেষজ্ঞদের কাছে পরীক্ষা করে সোমাটোস্টেনিন হরমোন যদি কেউ নেয়, 1 বছর সোমাটোস্টেনিন হরমোন ব্যবহার করলে তার হাইট 6 ইঞ্চি বেড়ে যায়। আজকে শুরু করে দিও না সোমাটোস্টেনিন হরমোন, গলির মোড়ের মামার দোকান থেকে কিনে খাওয়া শুরু করবো নাকি? এখানে হরমোনের ট্যাবলেট পাওয়া যায়, কিন্তু এভাবে করলে চলবো না, এটা করতে হবে চিকিৎসকের পরামর্শ মতো। যাই হোক, আমরা একেবারে অ্যাপ্লিকেশনের মধ্যেই চলে যেতে চাচ্ছি বায়োটেকনোলজির। তোমাদের যে বায়োটেকনোলজির সর্বপ্রথম যে টপিকসটা রয়েছে, আমি কি বোর্ডে দেখতে পারবো কিনা, বোর্ড দেখা যায় কিনা, হালকা পাতলা দেখো তোমরা, অথবা করছি তোমাদের টিস্যু কালচার। টিস্যু কালচার, টিস্যু কালচার প্রযুক্তি বোর্ড দেখা গেলে টিস্যু কালচার প্রযুক্তিটা আমি একটু পড়াইতে চাচ্ছিলাম। টিস্যু কালচার প্রযুক্তি তোমরা ক্লাস 9-10-এও পড়েছো, একেবারে সহজ মেথডটা আমি আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি। টিস্যু কালচার প্রযুক্তি, তাহলে আমরা আর একটু আগায় থাকবো। সময় 5 মিনিট চলে গেছে,
মধ্যেই আমি এটা সংক্ষেপে একটু বলার চেষ্টা। একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই নাম হচ্ছে কি হ্যাভারল্যান্ড। গটলিব জার্মান বিজ্ঞানী 1902 সালে টিস্যু কালচার প্রযুক্তি আবিষ্কার করেন। টিস্যু কাকে বলে? আমি যদি গুগল মিটে ক্লাস নিতাম তাহলে শুনতে পারতাম, বলতে পারতাম। তোমরা তো ইতিমধ্যে পড়েছো টিস্যু কাকে বলা হয়। আকার আকৃতিতে ভিন্ন বা অভিন্ন হওয়া সত্ত্বেও একটা নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে অবস্থান করে একই কাজ সম্পন্ন করলে ওই কোষ গুচ্ছকে টিস্যু বলা হয়। আমি আবার বলছি, বা অভিন্ন হওয়া সত্ত্বেও, অর্থাৎ ভিন্ন ভিন্ন আকারের হতে পারে, অথবা সবগুলো টিস্যু আকার কোষের আকার একই রকম হতে পারে। এরকম অনেকগুলো কোষ নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে আমি বলছি মা কিছু হয় না, আমি বলছি মা মার সময় কিছু হয় না, ওই কোষ গুচ্ছকে বলা হয় টিস্যু। ক্লিয়ার? আচ্ছা, এবার টিস্যু কালচার। কালচার বুঝো তো? কালচার, কালচার মানে সংস্কৃতি না। এখানে কালচার বলতে কিন্তু সংস্কৃতি বোঝায় না। এখানে কালচার বলতে টিস্যু কালচার মানে হলো এই একখণ্ড টিস্যু আবাদ করে নতুন চারা উদ্ভিদ তৈরি করা। এটা হ্যাভারল্যান্ড 1902 সালে আবিষ্কার করেন। টিস্যু কালচার প্রযুক্তির ডেফিনেশনটা আমি বল, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, নিরোগ, সতেজ, জীবাণুমুক্ত কোনো একটা উদ্ভিদ থেকে একখণ্ড টিস্যু পৃথক করে উপযুক্ত পুষ্টি মাধ্যমে আবাদ করে নতুন চারা উদ্ভিদ তৈরি করার প্রক্রিয়াকে টিস্যু কালচার বলে। বুঝতে পেরেছ? আবার বলছি, আমি রিপিট করছি, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, নিরোগ, সতেজ, জীবাণুমুক্ত। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, নিরোগ, সতেজ, জীবাণুমুক্ত কোন উদ্ভিদ দেহ থেকে একখণ্ড টিস্যু, একগুচ্ছ টিস্যু পৃথক করে উপযুক্ত পুষ্টি মাধ্যমে আবাদ করে নতুন চারা উদ্ভিদ তৈরির প্রক্রিয়াকে বলা হয় টিস্যু কালচার প্রযুক্তি। বুঝতে পেরেছ প্রযুক্তির সংজ্ঞাটা? আচ্ছা, এবার আমি এর ধাপগুলোর কথা বলছি। প্রয়োজনীয় উপকরণ লাগবে। এটা একটা ল্যাবের মধ্যে টিস্যু কালচার করা হয়ে থাকে, একটা এগ্রিকালচারাল ল্যাবে। আমাদের গাজীপুরের এই ইরিবিরি দুই জায়গায় আছে, রাইস রিসার্চ ইনস্টিটিউটের মধ্যেও আছে, এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের মধ্যেও এই ল্যাবটা রয়েছে। ওখানে টিস্যু কালচার করা হয়। টিস্যু কালচার প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো উপকরণ প্রয়োজন পড়ে। বিশেষ করে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে অটোক্লেভ মেশিন। অটোক্লেভ মেশিন দরকার, কনিক্যাল ফ্লাস্ক দরকার, ফরসেপস মানে হলো চিমটা, সিজার বা কেচি দরকার, ধারালো ব্লেড দরকার, কস্ট্রেপ, তারপরে হচ্ছে টিস্যু দরকার। এরপর হলো বিভিন্ন প্রকার এলিমেন্টস, রাসায়নিক উপাদান, যেমন এগার-এগারের পাউডার দরকার, মুখ্য ও গৌণ পুষ্টি উপাদান। আবার মুখ্য গৌণ পুষ্টি উপাদান আমি তোমাদের পড়াবো পরে। এই উদ্ভিদ শরীর তত্ত্বের মধ্যে মুখ্য ও গৌণ পুষ্টি এবং মাইক্রো নিউট্রিয়েন্টস প্রয়োজন হয়। ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো প্রয়োজন হয়। ফাইটো হরমোন প্রয়োজন হয়। মনে আছে তোমাদের ফাইটো হরমোনের কথা? ফাইটো হরমোন অক্সিন, জিবরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন, এইসব ফাইটো হরমোন গুলো প্রয়োজন পড়ে। এগুলো হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। আর প্রথম এবার ধাপগুলো প্রায় মোটামুটি 8-9টা স্টেপ পার করতে হয়। 8-9টি ধাপে টিস্যু কালচার প্রযুক্তিটা সম্পন্ন করতে হয়। প্রথম কাজ হচ্ছে এক্সপ্লান্ট শনাক্তকরণ। এক্সপ্লান্ট প্রথম কাজ হচ্ছে কি? নির্বাচন। এক্সপ্লান্ট কাকে বলি আমরা? এক্সপ্লান্ট বলতে বোঝায় কোনো, ওই যে আগে শুরুতেই যেটা বললাম, কোন উদ্ভিদ দেহ থেকে যে উদ্ভিদের আমি চারা তৈরি করতে চাচ্ছি, ওই একটা নিরোগ, সতেজ, জীবাণুমুক্ত, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের দেহ থেকে উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন অঞ্চল থেকে একখণ্ড টিস্যু
পৃথক করে নেওয়া। আমি একটু চিত্র দেখানোর চেষ্টা করছি, দেখি তোমরা বুঝো কিনা। আমি রেড পেন দিয়ে লিখছি, যদি কিছুটা বোঝা যায়। এটার মধ্যে থেকে তুমি মনে করি আমরা এখানে কিছু বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যু, এই টিস্যুটা একটা ধারালো স্কারপেল বা নাইফ, যেটা ছুরি দিয়ে কাটতে পারি বা স্কারপেল দিয়েও কেটে নিলাম। এই এক খণ্ড টিস্যুকে, এটাকে বলা হয় এক্সপ্লান্ট। এক্সপ্লান্টকে, এই এক্সপ্লান্টের যে বিভাজন ক্ষমতা রয়েছে, এক্সপ্লান্টের কোষ বিভাজিত হয়ে নতুন চারা উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতা রয়েছে, এই কথাটা কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছে। একজন বিজ্ঞানী, তোমরা নাম শুনেছ, মিউটেশন যিনি করেছিলেন, বিজ্ঞানী মিউটেশন করেছিলেন। কোন বিজ্ঞানী? ক্লাসে পড়িয়েছিলাম প্রথম অধ্যায় ক্লাস করানোর সময় কিছুটা, এবং বংশগতিবিদ্যা পড়ানোর সময় আমি দিবা শাখায় বলেছিলাম যে বংশ অনুসরণযোগ্য জিনের স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলা হয়ে থাকে। মিউটেশন আবিষ্কার করেছেন টি.এইচ. মর্গ্যান। টি.এইচ. মর্গ্যান 1901 সালে তিনি বলেছেন যে অনুকোষের বিভাজন হওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হয় টোটিপটেন্সি। কি বললাম আমি? টোটিপটেন্সি। টোটিপটেন্সি, সরি আমি বোর্ডে লিখে দেখাতে পারছি না তোমাদের, বলছি টোটিপটেন্সি। টোটিপটেন্সি বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো এক প্রত্যেকটা কোষের স্বপ্রজননশীল যে সক্ষমতা, নিজে নিজে আত্মপ্রজনন হয়ে নতুন চারা উদ্ভিদ তৈরি করার, অনুরূপ বংশ সৃষ্টি করার যে ক্ষমতা, এইটাকে বলা হয় কোষের, সেটাকে বলা হয় টোটিপটেন্সি। আবার একটা কোষ থেকে চারা উদ্ভিদ তৈরি হয়, এটাকে বলে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন। এই গেল এক্সপ্লান্ট তৈরি, এক্সপ্লান্ট শনাক্তকরণ বা পৃথকীকরণ বা এক্সপ্লান্ট নির্বাচন প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে কালচার মিডিয়াম তৈরি। কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম। আবাদ মাধ্যম তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা কনিক্যাল ফ্লাক্স। তোমরা 9-10 ক্লাসে ক্লাস করছো, কোন খালিদা লিখলে ভালো দেখা যাচ্ছে বুঝতে পারছি না। একটা কনিক্যাল ফ্লাক্স প্রথম প্রয়োজন। এই একটা কনিক্যাল ফ্লাক্স, এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে প্রথমে কিছু পানি নিতে হবে। পানির মধ্যে এগার পাউডার, এগারের পাউডার নিতে হবে। এগার পাউডার নিয়ে, পানি নিয়ে এগার পাউডার দিয়ে তার মধ্যে পরিমাণ মতো ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস, তারপরে ফাইটো হরমোন, সুক্রোজ, এই সব উপাদানগুলো দিয়ে, এরপর সকল উপাদানগুলো দেওয়ার পর একটা উপযুক্ত আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যম তৈরি করতে হবে। একটা উপযুক্ত আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যম তৈরি করতে হবে। এখানে কমপক্ষে 2 থেকে 4% যেন কি থাকে, সুক্রোজ থাকে, ফাইটো হরমোন থাকে, এগার পাউডার সব দিয়ে পুষ্টি উপাদান তৈরি করতে হবে, আবাদ মাধ্যম তৈরি করতে হবে। এই সকল উপাদান দিয়ে, অর্থাৎ উদ্ভিদের চারা তৈরি করার জন্য যে সকল মৌলিক উপাদানগুলো দরকার, বেসিক এলিমেন্টস গুলো দরকার, এই বেসিক এলিমেন্টস দিয়ে কোনো আবাদ মাধ্যম তৈরি করলে সেই আবাদ মাধ্যমটাকে বলা হয়ে থাকে বেসাল মিডিয়াম। বেসাল মিডিয়াম বলা হয়ে থাকে। এর পিএইচ মান হলো 5.5 থেকে 5.8। পিএইচ মান হচ্ছে 5.5 থেকে 5.8। কিসের পিএইচ মান? বেসাল মিডিয়াম। বেসাল মিডিয়াম এর পিএইচ মান।
ঠিক আছে, চিত্র একটু বুঝতে পারছো তোমরা? আচ্ছা, যদি বুঝতে পারো কমেন্টস গুলো দেখছি, যদি চিত্রটা তোমরা বুঝতে পারো আর 2 মিনিটে ক্লাস শেষ করে দিচ্ছি। এরপর এই কনিক্যাল ফ্লাক্সটার মধ্যে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করা আমাদের শেষ হয়ে গেল। কটন, কটন হলো তুলা, আমরা যে নরমাল অপারেশন থিয়েটারে বা এতে তুলা ব্যবহার করি, এই তুলা দিয়ে এটার মুখটা আটকে দিতে হবে। আটকে দিয়ে এটা মেশিনের মধ্যে নিতে হবে, অটোক্লেভ মেশিনের মধ্যে। অটোক্লেভ মেশিনের 21 ডিগ্রি সেলসিয়াস তাপ, 15 পাউন্ড চাপ, 121 ডিগ্রি সেলসিয়াস তাপে 15 পাউন্ড চাপে 20 মিনিট। আবার বলছি আমি, 121 ডিগ্রি সেলসিয়াস তাপে 15 চাপে 20 মিনিট অটোক্লেভ মেশিনের মধ্যে যদি আমরা রেখে, দেখা যাবে যে এই পুষ্টি মাধ্যমটা জীবাণুমুক্ত হয়ে গেছে। 20 মিনিট পর এটা বের করে ঠান্ডা করতে হবে। পাশাপাশি আমরা যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করব, এগুলো কিন্তু শুরুতেই জীবাণুমুক্ত করে নিতে হবে, মেথিলিন অথবা গরম পানি দিয়ে, অথবা অটোক্লেভ মেশিনের ভিতরে যন্ত্রপাতি দিয়া জীবাণুমুক্ত করা যায়। এখন তো আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, উন্নত মানের স্যানিটাইজার দিয়েও হাতগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে। এই হচ্ছে তোমাদের কি বলা হয়, কালচার মিডিয়াম সৃষ্টির পর আমাদের পুষ্টি মাধ্যম তৈরি হয়ে গেল, এক্সপ্লান্ট তৈরি হয়ে গেল, জীবাণু মুক্ত করা হলো। এইবার ওই এক্সপ্লান্টটাকে এই ঠান্ডা হওয়ার পর কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল নিয়ে এসে কটনটা খুলে, এটার থেকে কটনটা খুলবো। কটন খুলে দেখা যায় কিনা চিত্র দেখো, এই যে এক্সপ্লান্টটা এই আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যমের মধ্যে এখানে প্রতিস্থাপন করব। এক্সপ্লান্টটা প্রতিস্থাপন করে এটাকে আবার কটন দিয়ে আটকিয়ে দিব। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ পুষ্টি মাধ্যমে এক্সপ্লান্ট প্রতিস্থাপন করার পর এইবার ক্যালাস সৃষ্টি করতে হবে। অর্থাৎ এই কোষটা যেন, এখানে যে টিস্যু, এই টিস্যু খণ্ডের কোষগুলো যাতে বিভাজিত হয়, তার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে।